প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে লাইভ ক্লাসে আমি শামীম স্যার শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ভালোভাবে চলছে। তোমরা ইতিমধ্যে 49তম বিসিএস যে সার্কুলার সেটা পেয়ে গেছো এবং অনেকে অ্যাপ্লাই করেছো এবং অনেকে অ্যাপ্লাই করবে। তো তোমাদের 49তম বিসিএস বিশেষ বিসিএস এবং এই বিসিএস এর মাধ্যমে নির্ধারিত একটি ক্যাডারে তোমরা চাকরি পাবে, শিক্ষা ক্যাডার। তো এই বিসিএস এর বিশেষত্ব হচ্ছে যে এই বিসিএসটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ। এমসিকিউ দুইটা পার্টে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে সাবজেক্টিভ। তো দুইটা পার্টেরই আলাদা আলাদা পাস করতে হয়। জেনারেল পার্টে কাট মার্ক থাকে একটা এবং সাবজেক্টিভ পার্টে 50% নাম্বার পেলে পাস করতে হয়, পেয়ে পাস করতে হয়। তো তোমরা জেনারেল পার্টের যেরকম প্রস্তুতি নেবে এবং সাবজেক্টিভ পার্টেরও প্রস্তুতি নেবে। বিভিন্ন ডিসিপ্লিন থেকে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো এবং অনেকে দেখা যায় যে গ্রাজুয়েশন কমপ্লিট যখন করেছো এর মধ্যে স্টাডি গ্যাপ হয়ে গেছে, অনেকের মনে নেই অনেক পড়া। তো সেই সাবজেক্ট বিষয়গুলোকে আবার রিক্যাপ করতে হবে, তোমাদের ঝালাই করে নিতে হবে এবং সেটাও এমসিকিউই হবে। তো মোট কথা হচ্ছে যে এখানে 200 মার্কের এমসিকিউ এবং রিটেন, এগুলো তোমরা সবই জানো নিয়ম কানুন। তো আমি তোমাদের একটু বলবো যে তোমরা যৌথভাবে অর্থাৎ সাবজেক্টিভ এবং জেনারেল এই দুইটা সমান তালে প্রস্তুতি নেবে, কারণ যেহেতু জেনারেল পার্টে পাশ করার পরে সাবজেক্টিভ পার্ট তোমাদের যারা জেনারেল পার্টে কাটমার্কে অ্যালাউ হবে, দেন তাদের মধ্যে থেকে সাবজেক্টিভে যারা 50% নাম্বার পাবে তারা এখানে কৃতকার্য হবে। এরকমই হয়ে থাকে বিশেষ বিসিএস। এরপরে ভাইবা হবে শুধুমাত্র, এবং যে ভাইবায় যারা উত্তীর্ণ হবে তারাই ক্যাডার হবে। অনেকে যুক্ত হয়েছে। তো আজকের ক্লাস হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির উপরে, এবং আন্তর্জাতিক বিষয়গুলির একটা টপিক হচ্ছে সভ্যতা। সেই সভ্যতার উপরে আজকে ক্লাস নেব এবং তোমরা এখানে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আকারে থাকবে এবং সেটার উত্তর করার চেষ্টা করবে। আশা করছি তোমরা এখানে আমার সাথে পার্টিসিপেট করবে এবং কমেন্টে তোমার উত্তরগুলো জানিয়ে দেবে। এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি 1 ঘন্টার মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ এই টপিকের উপরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব, প্লাস হচ্ছে কোনো কৌশল যদি থাকে তাহলে সেটা দেখিয়ে দেব। আচ্ছা, এখানে যুক্ত হয়েছে শারমিন, যুক্ত হয়েছ, আর হচ্ছে শারমিন যুক্ত হয়েছ। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি শারমিন। তো যারা যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে এবং তোমরা লিঙ্কটা শেয়ার করে দেবে। আজকে হচ্ছে সভ্যতার ক্লাস। সভ্যতা আমি তোমাদেরকে প্রশ্ন করবে এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করবে। মেসোপটেমিয়া সভ্যতার অংশ নিচের কোন নদীটি? মেসোপটেমিয়া সভ্যতার অংশ নিচের কোন নদীটি? ইয়াংশিকিয়াং, আচ্ছা, নীল নদ, নীল নদ
টাইগ্রিস, নীল নদ আর হচ্ছে টাইগ্রিস। তোমরা বলে ফেলো যে মেসোপটেমিয়ার সভ্যতা গড়ে উঠেছিল কোথায় এবং মেসোপটেমিয়ার সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল এবং মেসোপটেমিয়ার সভ্যতা এখানে কোন অঞ্চলে, অর্থাৎ আমাদের এই পৃথিবী নামক গ্রহের কোন অঞ্চলে গড়ে উঠেছিল, একটু তোমরা কমেন্টে জানিয়ে দাও। মেসোপটেমিয়ার সভ্যতার অংশ নিচের কোন নদীটি? মেসোপটেমিয়ার সভ্যতার অংশ নিচের কোন নদীটি? মেসোপটেমিয়ার সভ্যতা নিচের কোন নদীটি? এখানে নিশাদ যুক্ত হয়েছে, নিশাদ তাসনিম, সম্রাট যুক্ত হয়েছ, তানিয়া যুক্ত হয়েছ, দিনা যুক্ত হয়েছ। দিনা বলেছে টাইগ্রিস, দিনা টাইগ্রিস বলেছে, টাইগ্রিস। আমি উত্তর বলে দিচ্ছি, টাইগ্রিস নদী। নীল নদ হচ্ছে মিশর সহ 10টি দেশের মধ্যে দিয়ে নীল নদ প্রবাহিত হয়েছে এবং এই নীল নদের দান বলা হয় মিশরীয় সভ্যতাকে। মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলা হয়। এটারও ব্যাখ্যা আছে যে মিশরীয় যে সভ্যতা সেটা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে, কারণ নীল নদের যে পলিমাটি মিশরের যে উপকূলীয় এলাকা সেই সমস্ত উপকূলীয় এলাকাকে মানে উর্বর করে এবং কৃষিকাজ করতে সহায়ক ভূমিকা পালন করে এবং কৃষি ফলন বা উৎপাদন বেশি হয়, যার ফলে ওই অর্থনীতি, মিশরীয় সভ্যতার অর্থনীতি নীল নদের উপরে নির্ভরশীল ছিল, যার ফলশ্রুতিতে আমরা মিশরীয় সভ্যতাকে নীল নদের দান বলে থাকি। আমি প্রত্যেকটা ইসের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটা আমি বলার চেষ্টা করব। সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কি ছিল? সবচেয়ে বড় আবিষ্কার কি ছিল? সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কি ছিল? আইন প্রণয়ন। এটা আবিষ্কার বলবো না, মানে আইন প্রণয়নে একটা অবদান তাদের। আর হচ্ছে চাকা। সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কি ছিল? সুমেরীয় সভ্যতা। সৈয়দ মাহমুদ শাহিন বলেছ যে সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার ছিল আইন প্রণয়ন। আচ্ছা, দেখি আরো তোমাকে আমার কমেন্ট করতে থাকো, ভুল হবে সেখান থেকে আমরা শিখবো। মার্জিয়া চৌধুরী, সালমা ইসলাম আশা এরা যুক্ত হয়েছ, আব্দুল মজিদ, মাহমুদ শাহিন, জান্নাতুল নাইমা শেফা, দিনা চাকা। আচ্ছা, জান্নাত আক্তার বলেছে যে আইন প্রণয়ন। নিশাত তাসনিম নিশু চাকা, অর্থাৎ সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার একটা অংশ। মেসোপটেমিয়া সভ্যতাকে চারটি সভ্যতায় ভাগ করা হয়। একটা হচ্ছে সুমেরীয়, আসিরীয়, ক্যালদীয়, ব্যাবিলনীয়, এই চারটি সভ্যতায় ভাগ করা হয়। তাহলে সুমেরীয়, আমরা একটু নামগুলো পড়ে ফেলি। সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় এবং ক্যালদীয়। এই চারটি ভাগে ভাগ করা হয় মেসোপটেমিয়া সভ্যতাকে। মেসোপটেমিয়া সভ্যতার এই চারটি অংশ, একটা হলো সুমেরীয়, একটা হলো ব্যাবিলনীয়, একটা হলো আসিরীয়, আর একটা হচ্ছে ক্যালদীয়। সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় এবং
ক্যালরিও। তাহলে এই সুমেরীয় সভ্যতা হচ্ছে আবার এই মেসোপটেমিয়া সভ্যতার সবচেয়ে প্রাচীন সভ্যতা। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে মেসোপটেমিয়া সভ্যতা আলাদা আলাদা নাম কেন? আলাদা আলাদা নাম এই কারণে যে মেসোপটেমিয়া সভ্যতাটাকে আমরা বলছি যে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, ইরান না, ইরাক, সৌদি আরব, ইরাক, তারপরে হচ্ছে তুরস্ক, সিরিয়া, জর্দান, এই সমস্ত অঞ্চলে মূলত এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। মূলত টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর যে মানে অববাহিকাগুলো ছিল সেই জায়গাগুলোতে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে এবং সেটা অনেক সময় ব্যাপ্তি ছিল এবং সেখানে অর্থাৎ বিভিন্ন রাজা, শাসক তারা এই সভ্যতাকে উন্নত করেছে এবং যার ফলশ্রুতিতে এই পিরিয়ডটাকে ভাগ করা হয়েছে সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় এবং ক্যালদীয়, এই চারটা ভাগে ভাগ করা হয়েছে মেসোপটেমিয়া সভ্যতাকে। এবং তাদের মধ্যে কিন্তু ক্লাস ছিল, এই যে এই আর ক্লাস মানে হচ্ছে দ্বন্দ্ব ছিল, এই সভ্যতার দ্বন্দ্ব ছিল তাদের মধ্যে, সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় এবং ক্যালদীয়দের মধ্যে। তাহলে এটা হচ্ছে চাকা আবিষ্কার। অনেকেই উত্তর করেছো, সালমা উত্তর করেছো, তানিয়া উত্তর করেছো, মার্জিয়া উত্তর করেছো, তারপরে হচ্ছে শিউলি বলেছো চাকা, রাসেল, নীলো, শাহরিয়া, প্রিয়াঙ্কা। আমি তোমাদের কমেন্ট গুলো বলছি, তোমরা কষ্ট করে ই করছো কমেন্ট। আচ্ছা, জুম অ্যাপে ক্লাস নেওয়া যায়, সমস্যা হয় না, কিন্তু অনেকে আবার রিমোট এরিয়াতে থাকে, তখন জুম অ্যাপে অ্যাক্সেস পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, জুম অ্যাপে ক্লাস নেওয়া যায়, আমি অন্যান্য ক্লাস জুম অ্যাপে নেই। জলঘড়ি, পঞ্চিকা, জলঘড়ি, পঞ্চিকা আর হচ্ছে পাটিগণিতের গুণ পদ্ধতি, পাটিগণিতের গুণন পদ্ধতি কাদের আবিষ্কার? কাদের আবিষ্কার? আমি একবারে বলে দিচ্ছি যে জলঘড়ি, পঞ্চিকা, পাটিগণিতের গুণন পদ্ধতি কাদের আবিষ্কার? ব্যাবিলনীয় না সুমেরীয়? তাহলে সুমেরীয় না ব্যাবিলনীয়দের আবিষ্কার হচ্ছে জলঘড়ি, পঞ্চিকা, পাটিগণিতের গুণন পদ্ধতি। গিলগামেশ, হাম্বুরাবি আইন, কাদের অবদান? সুমেরীয়, ব্যাবিলনীয়। সুমেরীয় এবং ব্যাবিলনীয় কাদের অবদান? দুইটা প্রশ্ন এখানে। আমি এখানে মানে যতটা সম্ভব একটা প্রশ্নের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করেছি ই করে। তাহলে এখানে আছে হলো জলঘড়ি, পঞ্চিকা এবং পাটিগণিতের গুণন যে পদ্ধতি রয়েছে, এই
এটা কাদের আবিষ্কার ছিল, ব্যাবিলনীয় না সুমেরীয়? আমি প্রশ্নের নাম্বার দিয়েছি 3 এবং 4, তোমরা ওই 3, 4 উল্লেখ করে তারপর উত্তর করবে। সৈয়দ মাহমুদ শাহিন বলেছ যে বি, আচ্ছা সুমেরীয়, 3-এর বি। নীলু বলেছে ব্যাবিলনীয়। কোন প্রশ্ন ব্যাবিলনীয়? জান্নাতুন নাইমা বলেছ 1-এর বি। আচ্ছা, পরীক্ষাটাই গুগল ফর্মে নিচ্ছে না, আর ক্লাস নিবে জুম অ্যাপ মনে হয় না। আচ্ছা, জুম অ্যাপে ক্লাস নেব কি নেব না, আসলে এটা একটু সময় সাপেক্ষ, তোমাদের এটা জানিয়ে দেওয়া হবে। প্রিয়াঙ্কা রুদ্র, এটা হচ্ছে 3-এর খ, সুমেরীয়। প্রবল তালুকদার, বি হচ্ছে সুমেরীয়। আচ্ছা, সুমেরীয়। মেঘনা ইসলাম স্যার, আমাদের জিকে লেকচার শিট কি আপনি তৈরি করেছেন? লেকচার শিট আমারও এখানে অবদান আছে, পলাশ স্যারও আছে, দুজনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। রাসেল আহমেদ, জলঘড়ি হবে বেবিলনীয়, জলঘড়ি হবে বেবিলনীয়। আচ্ছা, প্রিয়াঙ্কা রুদ্র ক, সজীব শেখ, স্যার আমরা প্রায় সবাই চাচ্ছি জুমে ক্লাস করতে। তোমরা পলাশ স্যারকে এই বিষয়টা একটু বলবে যে জুম অ্যাপে ক্লাস নেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা তাহলে আমি সেইভাবে আয়োজন করব। আচ্ছা, জলঘড়ি পঞ্চিকা পাটিগণিতের গুণন পদ্ধতি কাদের আবিষ্কার? এটা হচ্ছে সুমেরীয়দের আবিষ্কার। একজনে বলেছো যে জলঘড়ি আবিষ্কারটা হচ্ছে ব্যাবিলনীয়দের, না ব্যাবিলনীয়দের না, এটা সুমেরীয়দেরই আবিষ্কার। পরে ব্যাবিলনীয়রা এটা আরো উন্নততর ভার্সন বের করেছিল। গিলগামেশ আবিষ্কার আমরা বলি কোনটাকে, যেটা প্রথমে যারা শুরু করে, ঠিক আছে। গিলগামেশ, এবং গিলগামেশ কি মহাকাব্য, গিলগামেশ হচ্ছে মহাকাব্য, মহাকাব্য গিলগামেশ, গিলগামেশ একটা মহাকাব্য। এই গিলগামেশ এবং হাম্বুরাবি আইন, হাম্বুরাবি আইন এবং গিলগামেশ এই দুইটা কাদের অবদান ছিল? ব্যাবিলনীয়দের। আর একটা হচ্ছে ব্যাবিলনের শূন্য উদ্যান, ব্যাবিলনের শূন্য উদ্যান, মানে শূন্য উদ্যান বলতে এখানে বোঝানো হয়েছে যে সেখানে যে ব্যাবিলনীয় শাসক হাম্বুরাবি, তার যে উদ্যান মানে ছিল, মানে প্রাসাদ ছিল, এবং সেই প্রাসাদের উপরেই একটা শূন্য উদ্যান তৈরি করা হয়েছিল, যেটাকে ব্যাবিলনীয় শূন্য উদ্যান বলা হয়, এবং এটা এক সময় সপ্ত আশ্চর্যের একটা অংশ ছিল। পাঁচ নম্বর, ক্যালদীয় সভ্যতার স্থপতি কে? ক্যালদীয় সভ্যতার স্থপতি কে? নেমো চাঁদ, নেজার, আর হচ্ছে তুতেন খানেন, তুতেন খানেন। তাহলে ক্যালদীয় সভ্যতার স্থপতি কে? এই প্রশ্নের উত্তরটা তোমরা করো। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোনটি? পৃথিবীর সবচেয়ে
বড় পিরামিড কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোনটি? খুফু পিরামিড, খুফুর পিরামিড, আর হচ্ছে চিচেন ইৎজা। চিচেন ইৎজা, তাহলে এই দুইটার মধ্যে কোনটা? লেখাগুলো বুঝতে সমস্যা হয় আমার কাছে, তো আমি তো দেখি যে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, ক্যালডীয় সভ্যতার স্থপতি কে? ক্যালডীয় সভ্যতার স্থপতি নেমুচাঁদ নেজার না তুতেন খানেম? আর পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোনটি? খুপুর পিরামিড না চিচেন ইৎজা? খুপুর পিরামিড না চিচেন ইৎজা? নিশাদ বলেছে 6 বি, নিশাদ বলেছে 6 বি চিচেন ইৎজা। মেঘনা ইসলাম 5 এ নেমুচাঁদ নেজার। আচ্ছা, তানিয়া জান্নাতুন নাইমা, পূজা চৌধুরী, রাসেল আহমেদ, নেমুচাঁদ নেজার। তাহলে উত্তর কোনটা হবে? ক্যালডীয় সভ্যতার স্থপতি হচ্ছে নেমুচাঁদ নেজার, যে ক্যালডীয় সভ্যতার সূচনা করেন এবং সে অনেকদিন শাসন করেছিল। পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হচ্ছে খুফুর পিরামিড। রাজা ফারাও যারা আছে, মানে ফারাও যারা, মিশরের যে রাজা ফারাও, তিনি এই খুফুর পিরামিড মানে নির্মাণ করেন এবং এটা সবচেয়ে বড় পিরামিড। আর চিচেন ইৎজা কোথায় অবস্থিত? মেক্সিকোতে। মেক্সিকো, মেক্সিকোতে অবস্থিত চিচেন ইৎজা, এটাও একটা পিরামিড। পালতোলা জাহাজ কোন সভ্যতার আবিষ্কার? পালতোলা জাহাজ কোন সভ্যতার আবিষ্কার? এটা হচ্ছে সুমেরীয়, মিশরীয়। সুমেরীয় এবং মিশরীয়। পালতোলা জাহাজ কোন সভ্যতার আবিষ্কার? সুমেরীয় আর হচ্ছে মিশরীয়। তোমরা উত্তর করতে থাকো। শিউলি আক্তার বলেছে মিশরীয়দের আবিষ্কার। রাসেল আহমেদ খুফুর পিরামিড, আমি বলে দিয়েছি। প্রবল বি, সালমা, তানিয়া, জান্নাতুন নাইমা, নিশাদ বি। আচ্ছা, অবশ্যই এটা বি, অর্থাৎ পালতোলা জাহাজ যেটা প্রথমে শুরু করে তারা হচ্ছে মিশরীয়রা। এখন এর সাথে সাথে মিশরীয়রা আরো যে জিনিসগুলো শুরু করে সেটা হচ্ছে মিশরীয়রা মমি, যে মানে মৃতদেহের যে মমি, সে মমি করাটা প্রথমে শুরু করে হচ্ছে মিশরীয়রা। এরপরে হচ্ছে 365 দিনে 1 বছর, সেইটাও তারা কিন্তু আবিষ্কার করে, 365 দিনে বছর। হ্যাঁ, আর হচ্ছে 30 দিনে মাস। এই 30 দিনে যে মাস, এই বিষয়টাও তারা প্রথমে শুরু করে। তাহলে পরীক্ষায় কিন্তু এগুলোই আসে। আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে এই যে তাদের অবদান কি এবং কি এখানে কোন জিনিসটা আবিষ্কার করেছে, এই জিনিসগুলোই কিন্তু এই সভ্যতার ক্ষেত্রে বেশি আসে। মার্জিয়া চৌধুরী, নাসরিন আক্তার। আচ্ছা,
এরা যুক্ত আছো। তাহলে এখানে আমরা বলছি যে 365 দিনে বছর, 30 দিনে মাস এবং মমিল এই যে আবিষ্কার সেটা। এবং মিশরীয়দের আর একটা অবদান ছিল কৃষি ক্ষেত্রে। তারা কৃষিতে খুব পারদর্শী ছিল এবং তাদের কৃষি উৎপাদন বেশি হয়েছিল এবং তারা নীল নদে বাদ দিয়ে, এমনকি তারা নীল নদে বাদ দিয়ে পানি ঠেকিয়ে, পানির স্রোতকে বা প্রবাহিতকে অর্থাৎ দিক পরিবর্তন করে তারা কিন্তু কৃষিকাজ করত। সেই সময় এটাতে এতটা এক্সপার্ট ছিল তারা। প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? তোমাদের এই প্রশ্নটা অপশন দেব না, তোমরা উত্তর করবে সরাসরি যে প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। মহেঞ্জোদারো নদী নগরী, মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছিল? কোন নদীর তীরে? রাবি আর হচ্ছে সিন্ধু। সিন্ধু এবং রাবি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? বাটখারা স্কেল। বাটখারা স্কেল, বাটখারা স্কেল কোন সভ্যতার আবিষ্কার? বাটখারা স্কেল কোন সভ্যতার আবিষ্কার? ফিনিশীয় আর হলো সিন্ধু। ফিনিশীয় এবং সিন্ধু কোন সভ্যতার আবিষ্কার? তাহলে এই জায়গায় 7, 8, 9 তিনটা প্রশ্ন আছে, তোমরা উত্তর করো। যে প্রাচীন সিন্ধু সভ্যতা গড়ে ওঠে মিশরে। শিউলি আক্তার, প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠে? তোমার উত্তরটি হয়নি। জান্নাতুন নাইমা শেফা বলেছে পাঞ্জাব। প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠে? পাঞ্জাবে। আচ্ছা, তানিয়া দাস তানু 8 খ সিন্ধু আর 9 খ সিন্ধু। আচ্ছা, আর জয়মতী নাথ 9 এ জান্নাত। নিশাত আক্তার পূর্ণতা। জাকারিয়া আলম মেসোপটেমিয়া সভ্যতা।
7 নাম্বার, প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় মেসোপটেমিয়া সভ্যতা কিভাবে হয়। আমি তোমাদেরকে বললাম যে মেসোপটেমিয়া সভ্যতা 4টি সভ্যতায় বিভক্ত হয়েছে। একটা হচ্ছে সুমেরীয়, ব্যাবিলনীয়, আসিরীয় এবং ক্যালদীয়। এই 4টা সভ্যতা মিলে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, এবং সেটা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মোহনায় তীরবর্তী এলাকায় গড়ে উঠেছিল। আর মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। আর প্রাচীন যে সভ্যতাগুলো, ম্যাক্সিমাম সভ্যতাগুলোই নদী কেন্দ্রিক, অর্থাৎ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আর তোমাদের একটু হিন্স দিয়ে দেই যে সিন্ধু নদী কোন দেশে অবস্থান করছে। সিন্ধু নদী যেমন আমাদের বাংলাদেশে রয়েছে ব্রহ্মপুত্র, পদ্মা, এটা আবার ভারতেও সেই নদীগুলো বাংলাদেশে বা ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে যৌথভাবে আমরা বলছি যে এটা ভারতেরও অবস্থান। আর সিন্ধু নদী কোন দেশে অবস্থান করছে, এবং সেই নদীর মোহনায় কিন্তু এই যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে শিউলি আক্তার বলেছে স্যার সিন্ধু সভ্যতা পাকিস্তানে, এটা জানি। গুড, পাকিস্তানে, এবং সিন্ধু নদীও পাকিস্তানে, এবং সেটা ভারতের কিছু অংশ পড়েছে, এবং সেটা পাকিস্তানেই বেশি। আর জান্নাতুল জেরিন বলেছে স্যার আপনাকে অনেক ভদ্রলোক মনে হচ্ছে। আমি এডুকেশন ক্যারিয়ারে আছি, আমি অভদ্র হওয়ার কিছু নাই, আমি ভদ্রই, ঠিক আছে। জাকারিয়া আলম হচ্ছে বলেছে যে 9 এ হচ্ছে বাটখারা স্কেল কোন সভ্যতার অংশ। ফিনিশীয় বলেছে যে ফিনিশীয় সভ্যতার অংশ। আচ্ছা, রাসেল আহমেদ বি কোনটা, 8 বি কোনটা, সিন্ধু। আচ্ছা, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রাচীন সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, সিন্ধু নদীর তীরে। তাহলে কোথায়, একজনে একটু উত্তর করেছিল যে পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু নদীর তীরে। পাঞ্জাবের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল এই প্রাচীন সিন্ধু সভ্যতা। পাঞ্জাব হচ্ছে অর্থাৎ পাকিস্তানের একটা প্রদেশ। মহেঞ্জোদারো নগরী কোন নদীর তীরে গড়ে উঠেছিল, সিন্ধু নদীর তীরে। আর মহেঞ্জোদারো এবং হরপ্পা এই দুইটা নগরী ছিল সিন্ধু সভ্যতার। তাহলে হরপ্পা হচ্ছে রাবি নদীর, সিন্ধু নদীরই একটা উপনদী হচ্ছে রাবি, এই রাবিতে গড়ে উঠেছিল হরপ্পা, আর সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে মহেঞ্জোদারো। তোমরা মহেঞ্জোদারো যে মুভিটা আছে হিন্দি, এটা যদি দেখো তাহলে এই সিন্ধু সভ্যতার অনেক কিছু পরিচয় পাবে। বাটখারা এবং স্কেল এই দুইটা আবিষ্কার হয় হচ্ছে সিন্ধু সভ্যতা, বাটখারা এবং স্কেল। আচ্ছা, ফিনিশীয় সভ্যতার অবস্থান কোথায়, আমরা যদি বলি যে ফিনিশীয়
ফিনিশিওদের এখানে আচ্ছা, আমি প্রশ্নটা ঘুরিয়ে দিই। সেটা হচ্ছে যে মাটির পাত্র, কাগজ কলম, কাগজ কলম, কালির ব্যবহার, কাগজ কলম এবং কালির ব্যবহার, কালির ব্যবহার কোন সভ্যতার অংশ? কোন সভ্যতার অংশ? ফিনিশীয়, আর একটা হচ্ছে ক্যালদীয়। কাগজ কলম এবং কালির ব্যবহার কোন সভ্যতার অংশ? এই প্রশ্নটা আসছে, কাগজ কলম এবং কালির ব্যবহার। ওইটা উত্তরপত্রটা ইসে জমা দেবে তোমাদের কমেন্টে। আজকে যে পরীক্ষাটা হচ্ছে মডেল টেস্টের, সেই পরীক্ষাটার উত্তরপত্র কমেন্টে জমা দেবে। ঠিক আছে, তাহলে কাগজ কলম এবং কালির ব্যবহার কোন সভ্যতার অংশ? ফিনিশীয় সভ্যতা। আমি বলে দিচ্ছি, আচ্ছা, ফিনিশীয় সভ্যতার মূল পেশা ছিল কি? ফিনিশীয় সভ্যতার ফিনিশীয়দের মূল পেশা ছিল হচ্ছে বাণিজ্য। জরাথুস্ট্র কোন সভ্যতার অংশ? জরাথুস্ট্র কোন সভ্যতার অংশ? আমি অপশন দেব, এটা ফিনিশীয়, আর হলো পারস্য সভ্যতা, আর হচ্ছে ফিনিশীয় সভ্যতা। জরাথুস্ট্র কোন সভ্যতার অংশ? ফিনিশীয় না পারস্য? হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা কে? এ হলো হযরত মুসা আলাইহিস সালাম, আর বি হলো হযরত মুসা আলাইহিস সালাম, আর হচ্ছে বি হলো দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম।
হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা কে? চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হোয়াংহো, ইরাবতী। হোয়াংহো, ইরাবতী। তিনটা প্রশ্ন আছে, তোমরা এখানে উত্তর করো। আমি বলবো যে জরাথুস্ট্র কি? জরাথুস্ট্র মানে এটা মিনিংটা কি আসলে? দেখি কি কি কমেন্ট করেছো। 10, 11। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো। শিউলি, আচ্ছা আচ্ছা, শিউলি বলেছে ক, মানে নাম্বার বলতে হবে যে এখানে 10, 11, 12 আছে, কোনটার ক? আর তাসলিমা আক্তার বলেছে 10-এর 1, ফিনিশিও। আচ্ছা, শাহরিয়া সুলতানা বলেছে 10-এর বি। সিদরাতুল মুনতাহা কোন ক্লাস কত তারিখে কিছুই বুঝতে পারতেছি না, শিডিউল দেওয়ার কথা। জান্নাতুল জেরিন 10-এর ক। শারমিন আক্তার স্যার 11 নাম্বার হবে। 11 নাম্বার হবে। আচ্ছা, 11 নাম্বার কি বি না কত? 11 নাম্বার। আচ্ছা, মোসাম্মদ লাভলি আক্তার এ। নিশাত তাসনিম নিশু জলতুষ্ট কি? 11-র ক। হযরত মুসা আলাইহিস সালাম আজ থেকে মুসা আলাইহিস সালাম। তোমাদের কমেন্ট পড়ছি। নীলু এ। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো, ভুল আছে শুদ্ধ আছে সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা কমেন্ট করবে। এখানে শেখার জন্যই আসছি আমরা সবাই। তাহলে জরাথুস্ট্র হচ্ছে একটা মতবাদ। জরাথুস্ট্র একটা মতবাদ, যেটা ধর্মীয় এবং দার্শনিক মতবাদ। জরাথুস্ট্র দারিউস এবং কাইরাস এরা শাসক হিসাবে এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। জরাথুস্ট্র হচ্ছে একটা ধর্মীয় এবং বলতে পারো দার্শনিক মতবাদ জরাথুস্ট্র, এবং এটা পারস্য সভ্যতার অংশ। পারস্য বর্তমানে ইরান। হ্যাঁ, পারস্য বর্তমানে হচ্ছে ইরান। আর হিব্রুদের প্রধান ধর্মীয় নেতা ওরা আমাদের যে হযরত মুসা আলাইহিস সালাম নবী, তাকে মেনে থাকে, এবং দাউদ আলাইহিস সালাম পরে এসেছে। চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর তীরে। হোয়াংহো নদীর তীরে গড়ে উঠেছিল চৈনিক সভ্যতা। ইরাবতী নদীটা হচ্ছে মিয়ানমারে।
11, 10, 11, 12, তাই তো? 13 নম্বর। কোন দেশের রাজাকে গড অফ সন বলা হয়? কোন দেশের রাজাকে গড অফ সন বলা হয়? মিশর আর হচ্ছে চীন। কোন দেশের রাজাকে গড অফ সন বলা হয়? কনফুসিয়াস কোন সভ্যতার দার্শনিক ছিলেন? কনফুসিয়াস কোন সভ্যতার দার্শনিক ছিলেন? মায়া, চৈনিক। কনফুসিয়াস কোন সভ্যতার দার্শনিক ছিলেন? মধ্য আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল? মধ্য আমেরিকায় কোন সভ্যতা গড়ে উঠেছিল? ইনকা, মায়া। ইনকা, মায়া। এখানে 3টা প্রশ্ন রয়েছে, তোমরা উত্তর করো। নিশাত তসনুম নিশি, 13 নম্বরে এ মিশর, আর 14 নম্বরে বি চৈনিক। আচ্ছা, সিদরাতুল মুনতাহা 14 নম্বরে বি চৈনিক। সালমা 14 নম্বরে এ মায়া দিয়েছ। আচ্ছা, রামোস রাজি 13 বি মানে চীন, 14 হচ্ছে রামোস কি বলেছে 14 কত 14 বি 14 বি চৈনিক। আচ্ছা, মধ্য আমেরিকা কোন সভ্যতার অংশ গড়ে উঠেছিল? 15তে বলেছে বি মায়া। আচ্ছা, জাকারিয়া উত্তর করেছো 15 এ, দেলোয়ার হোসেন মায়া, তানিয়া দাস তান্নু 13 খ, 14 খ। আচ্ছা, চীন, মায়া, চীন এবং চৈনিক। আচ্ছা, জুয়েনা জিহেমিন্স। আচ্ছা, রশ্মিকা রায় ইনকা, নিশাদ, জান্নাতুন নাইম শেফা উত্তর করেছো, আসমা বিনতে তাহের উত্তর করেছো। আচ্ছা, তুমি তাহের। রাসেল উত্তর করেছো, রাসেল উত্তর করেছো। তারপরে হলো জান্নাতুল জেরিন উত্তর করেছো, শাহরিয়া সুলতানা, সজীব শেখ, রাজমন্ডল, রাসেল আহমেদ, জাকারিয়া আলম, রবিন খান, তাপসী নাহার। আমি কেন বলছি এই কমেন্টগুলো বলছি কেন, যে সবার পার্টিসিপেশন এখানে আছে এবং সবাই চেষ্টা করছো। আমি তো উত্তর বলিনি এখনো, সবাই চেষ্টা করছো যে এই উত্তরগুলো করার। গুড, এটা একটা খুব ভালো দিক। আর আমি এখন উত্তরগুলো জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোন দেশের রাজাকে গড অফ সান বলা হয়? এটা হচ্ছে চীনের যে রাজা, ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র বা গড অফ সান বলা হয় হচ্ছে চীনের যে রাজা, রাজাকে।
মানে তাদের ধারণা হচ্ছে যে যে রাজা সে হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি, আর যারা প্রজা তারা হচ্ছে তার অধস্তন। কনফুসিয়াস কোন সভ্যতার দার্শনিক ছিলেন? কনফুসিয়াস চৈনিক সভ্যতা, চীনের যে সভ্যতা গড়ে উঠেছিল সেখানে দার্শনিক ছিলেন। মধ্য আমেরিকা কোন সভ্যতা গড়ে উঠেছিল? মধ্য আমেরিকা মায়া সভ্যতা গড়ে উঠেছিল। আর দক্ষিণ আমেরিকায় হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা, দক্ষিণ আমেরিকা ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। আর তাহলে এই মায়া সভ্যতার একটা নিদর্শন হচ্ছে মাচু পিচু, চিচেন ইৎজা। চিচেন ইৎজা। আর দক্ষিণ আমেরিকা যেটা ইনকা সভ্যতা সেখানে হচ্ছে মাচু পিচু। মাচু পিচু, মাচু পিচু এই নিদর্শনটা সেখানে পাওয়া যায়। চিচেন ইৎজা এক ধরনের পিরামিড, আর মাচু পিচু হচ্ছে সেখানে যে তারা বসবাস করেছিল তারই ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষের নাম, ধ্বংসাবশেষের নাম। আচ্ছা, সভ্যতার অংশটা শীটে তো থাকার কথা। সভ্যতার অংশ আমার শীটে, যে আমি তোমাকে দেখাচ্ছি যে শীটে আছে সভ্যতার অংশ, এই যে শীটে আছে। হ্যাঁ, শীটে আছে সভ্যতার অংশ, শীটে থাকার কথা। তোমাদের শীটে নাই কেন আমি জানি না। তো আজকে এই যে ক্লাসগুলো আমি প্রশ্নগুলো দেখাচ্ছি, এইগুলোর মধ্যে থেকে আবার আমি ব্যাখ্যা দিচ্ছি এবং কোনটা কি তাদের অবদান কি এবং সেটা কোন নদী কেন্দ্রিক এবং সেখানে কি গড়ে উঠেছিল। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা মানে প্রশ্নের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডও জেনে নিচ্ছি এখান থেকে। তোমরা এই যে ক্লাসটা তোমরা কিন্তু লাইভে দেখছো এবং এটা কিন্তু রেকর্ড ক্লাসও থাকবে। এবং এই ক্লাসটা তোমরা যখন এটা শীত পড়বা বা এখানে সাথে সাথে যেই এই তথ্যগুলো পড়ে নেবা, যখন যে নোট আউট করেছো যারা, তখন কিন্তু এটা মিলাবে আমার এই অর্থাৎ ইসের সাথে রেকর্ড ক্লাস দেখে। তখন যেটা হবে যে তোমাদের এটা মেমোরিতে গেঁথে যাবে বা মুখস্থ হয়ে যাবে। তো তখন আর এই সমস্যাটা হবে না যে মনে থাকে না বা জানি না এরকম। পনেরো বিশে এমসিকিউ ক্লাস শেষ, 15-20 এমসিকিউ ক্লাস শেষের কিছু নাই এখানে। 1 ঘন্টায় হচ্ছে যে এখানে যে গুরুত্বপূর্ণ যে সভ্যতাগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে এই সভ্যতা কেন্দ্রিক, সেই প্রশ্নগুলো আলোচনা করা। এবং এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। ঠিক আছে, 1 ঘন্টায় এত বড় একটা কিন্তু আমি তোমাদের শেষ করার ক্যাপাসিটি রাখি না। ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের সচরাচর আসে এবং এখানে যে এইগুলো আছে ব্যাকগ্রাউন্ড গুলো অর্থাৎ খুঁটিনাটি, যেমন আমি প্রথমে বলেছি মেসোপটেমিয়া সভ্যতা, তারপরে হচ্ছে তার কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বলেছি, তারপরে হচ্ছে মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, পারস্য সভ্যতা, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, তারপরে হচ্ছে সর্বশেষ আমরা যেটা বললাম যে হিব্রু সভ্যতা, মায়া সভ্যতা, ইনকা মানে ইনকা সভ্যতা। এই সভ্যতাগুলো কিন্তু কোথায় কোনটা গড়ে উঠেছে এবং তাদের অবদান কি এবং সেখানে কি কি ছিল, স্থাপনা কি কি ছিল, এইগুলো নিয়ে কিন্তু এখানে ক্লাসটা হয়েছে। আচ্ছা, পড়ার কোনো বিকল্প নাই রাসেল, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। যত পড়বে তত দেখবা যে ভুলতেছো, আবার কিছু মনেও থাকতেছে। ঠিক আছে, পড়ার সিস্টেমটাই এরকম।
তবে সবসময় আপ টু ডেট থাকতে হবে এবং পড়ার মধ্যেই থাকতে হবে। তখন দেখা যাবে যে তোমার গোল যতদিন না পর্যন্ত ফুলফিল না হচ্ছে ততদিন পর্যন্ত তোমার এই সাধনায় রত থাকতে হবে। তো সবাই কমেন্ট করছো, ভালো লাগছে, এবং ক্লাস দেখছো করছো, এটাও ভালো। 49তম বিসিএস এর যে প্রস্তুতি, সেটা একটা সুযোগ তোমাদের জন্য। এই প্রস্তুতির সাথে সাথে তোমার অন্যান্য প্রস্তুতি গুলো নেবে, যেমন প্রাইমারি, নিবন্ধন, এগুলো। আর 49তম বিসিএস এ যাদের হয়ে যাবে বেশ ভালো, কারণ এখানে তো রিটেন থাকবে না, এখানে শুধুমাত্র এমসিকিউ। এটাও একটা দিক। আমাকে অনেকে প্রশ্ন করে যে স্যার এমসিকিউ আছে, এটা সহজ হয়েছে, আর রিটেনটা খুব কঠিন। কারণ সাধারণ যে বিসিএস গুলো আছে, সাধারণ বলতে বলছি যে বিশেষ নয় যে বিসিএস গুলো, সেখানে কিন্তু 900 মার্কের রিটেন থাকে। সুতরাং প্রিলিমিনারিতে টেকার পরে রিটেন 900 মার্কের যে প্রস্তুতি, সেটা কিন্তু অনেক জটিল এবং দুরূহ একটা বিষয়। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমার ক্লাস কেমন হচ্ছে, বা কিভাবে নিলে ভালো হয়, বা কেমন চাচ্ছ তোমরা, এই পরামর্শ এখানে কমেন্টে জানাবে। আর হচ্ছে তোমাদের কেমন ক্লাস, তোমরা কেমন প্রস্তুতি নিচ্ছ, সেই শেয়ারটাও করতে পারো আমার এখানে। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, বেশি বেশি পড়ো, অর্থাৎ পড়ার কোনো বিকল্প নেই। প্রিপারেশন নিতে হলে, ভালো শক্তপোক্ত প্রিপারেশন নিতে হলে, পরীক্ষায় টিকতে হলে, কৃতকার্য হতে হলে প্রস্তুতি নিতে হবে, সবসময় আপ টু ডেট থাকতে হবে। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্তই থাকলো। আর একটা হচ্ছে যে তোমরা, আমারও একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে জিকে উইথ শামীম স্যার। এখানে একটা পেজ, আমার একটা পেজ আছে জিকে উইথ শামীম স্যার, সেখানে আমি কিন্তু পরীক্ষা নিচ্ছি। তোমরা সেখানেও ট্রাই করতে পারো। এবং আমি প্রতিদিন আজকে দিচ্ছি, আজকে দেইনি এবং গতকাল দেইনি, এবং আবার একদিন বা 2 দিন পরে আবার পরীক্ষাগুলো শুরু করব। সেখানে আমি রেজাল্ট দিয়ে দিচ্ছি, সেখানেও তোমরা করতে পারবে। ফ্রি অ্যাক্সেস সেখানে পাবে, এবং সেখানে দেখবে যে তোমাদের থাকবে, অর্থাৎ এই মেধা তালিকা। সেখানে বিষয়টা হচ্ছে যে সেখানে 15 বা 20টা প্রশ্ন থাকে, আন্তর্জাতিক বিষয়গুলি এবং বাংলাদেশ বিষয়গুলি। আমি লিঙ্ক দিয়ে দিই, তোমাদের এই গ্রুপে দিয়ে দেই, আমার জিকে উইথ শামীম স্যার এই পেজে লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখলে দেখা যাবে যে সেখান থেকে পরীক্ষাগুলো দিচ্ছ। সেখানে শুধু নামটা থাকে, এবং তোমাদের নাম দেখেই তোমরা চিনতে পারবে যে তুমি কত পেয়েছো। সেখানে বিসিএস এর আদলে, অর্থাৎ মাইনাস মার্কিং আছে, এবং টাইম দেয়া আছে যে কত, মানে নির্ধারিত টাইমের মধ্যে পরীক্ষাগুলো শেষ করে যাবে। অটোমেটিক্যালি সেখানে রেজাল্ট তৈরি হয়, এবং তোমাদের রেজাল্ট আমি প্রতিদিন লিঙ্কটা দিয়ে দেই সকাল 9টার দিকে, আর রেজাল্ট দিয়ে দেই রাত 9টার পরে। ঠিক আছে, আশা করি তোমরা সেখান থেকে উপকৃত হবে। আমার কথা হচ্ছে যে আমার শিক্ষার্থী যারা আছো, সেখানে যেন উপকৃত হয় এবং তোমরা যেন ভালো জায়গায় পৌঁছো, এই হলো আমার প্রত্যাশা। তো সবাই ভালো থাকবে, শুভরাত্রি।